17 বছরের দুঃশাসন, একটি অবিরাম অন্ধকার রাত, যেখানে বাতাসেও ছিল ভয়ের গন্ধ, মানুষের ঠোঁটে তালা ঝুলত, কথারা আটকে থাকত বুকের ভেতর। দেশ তখন যেন এক দমবন্ধ ঘরে আটকে থাকা প্রাণ, অপেক্ষা করছে মুক্তির এক ফোঁটা আলোর জন্য। কিন্তু অন্ধকার যতই ঘন হয়েছে, ততই জন্ম নিয়েছে আলোক সন্তানরা। তাঁরা ভয়কে পায়ে মারিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছে, অন্যায় আমরা মানি না, মেনে নেব না। তাঁদের রক্ত, তাঁদের আত্মত্যাগী লিখে গেছে নতুন সূর্যের প্রতিশ্রুতি, এক ভোর যা মুক্তির, ন্যায়ের, মানুষের। এক দেশে, এক রাজনৈতিক সময়, যখন সত্য কথা বলাই ছিল অপরাধ, যখন গণতন্ত্রের কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় টাঙ্গাইল জেলার ঘাটাইলের গ্রামের ধুলোমাটি মেখে বড় হওয়া এক অতি সাধারণ পরিবারের একজন যুবক দাঁড়িয়েছিলেন অসাধারণ সাহস নিয়ে। টাঙ্গাইলে জন্মগ্রহণ করলেও তাঁর পরিচিতি আজ দেশময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সুপরিচিত ছিলেন। ছাত্রদের মাঝে ছিল তাঁর তুমুল জনপ্রিয়তা, শক্ত অবস্থান। অন্ধকার সময়ের ইতিহাস লিখতে গেলে কিছু চরিত্র থাকে, যাদের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে ঘনঘোর নির্যাতনের ছবি। অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির এমনই এক নাম, যে নামের ভেতর লুকিয়ে আছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবিচল সাহস আর অসংখ্য নির্যাতন, হয়রানির ক্ষতচিহ্ন। অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির প্রধানত একজন আইনজীবী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা। স্থানীয় রাজনীতিতে তাঁর নেতৃত্ব বিশেষভাবে দৃশ্যমান। বিএনপির মূলধারার রাজনীতিতে আসার আগে তিনি দলের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রদলে থাকাকালীন তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে অন্যতম হল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক। আসলে আমার রাজনীতির জীবনের শুরুটা আমি কলেজ জীবন থেকে আমার শুরু। আমি ছাত্র জীবনে সেই এসএসসি লাইফ থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুরক্ত ছিলাম, যেই কারণেই এসএসসি শেষ করে কলেজ জীবনের সূচনা লগ্নে থেকে আমি রাজনীতিতে অংশগ্রহণ করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করি। তারপরে কলেজ জীবন শেষ করে আমি 1996 সালে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই তখন অত্যন্ত উত্তাল সময়। 1996 সালে হাসিনা সরকার ক্ষমতা গ্রহণ করে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দুঃসময় থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির পতাকা তোলে আমি ঐক্যবদ্ধ হই এবং সেই প্রথম দিন থেকে, ফ্রম দ্য বিগিনিং, সেই হলের রাজনীতি থেকে শুরু করে প্রথম দিন থেকেই ছাত্র রাজনীতির পাশে থেকে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আজকে আমার এই পর্যন্ত আসা। আমাদের জীবনে যেখানেই যাই, আমাদের মূল যে ভিত্তি, মূল যে চেতনা, সেটা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই ছাত্রদল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে হলের সাহিত্য সম্পাদক থেকে শুরু করে হলের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য হয়েছি, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, দীর্ঘদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দেখুন, আমাদের ছাত্র জীবনের সূচনা লগ্ন হয়, যেটাকে টিনএজ বলে, সেই 9-10, সেই সময়টা বাংলাদেশের 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম সময় ছিল। সেই 90-এর গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের যে ভূমিকা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে, এইগুলো দেখেই আমি ছাত্রদলের রাজনীতির প্রতি শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুরক্ত হয়েছিলাম। তো সেই অনুপ্রেরণা থেকেই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করার পরেও আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করি এবং সেই কঠিন সময়ে শুরু করি যখন মাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে। আওয়ামী লীগ সরকার সেই সময়ে নির্যাতন, নিপীড়ন, সেই সরকারের মামলা হামলাকে উপেক্ষা করেই আমরা পুরা 2001 পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছি। সেই রাজনীতি করতে গিয়ে হরতাল, অবরোধ,
দলের সমর্থনে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই অস্ত্রধারী সন্ত্রাসী মুক্ত করার জন্যে, সহাবস্থান নিশ্চিত করার জন্য আমরা যে একের পর এক আন্দোলন করতাম, সে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছি। আমাদের হলের রুম পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যখন সেকেন্ড ইয়ারে থেকে থার্ড ইয়ারে উঠব, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হলে আমার পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার রুম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমরা সকলেই হল আউট হয়ে যাই। সেই সময় যে এই পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দিতে ক্যাম্পাসে যেতে পারি না। ছাত্রলীগের বাধা, ছাত্রলীগের আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে যেখানে পাচ্ছে সেখানেই আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে, তাদেরকে আহত করছে বা পুলিশ গ্রেপ্তার করছে। এমতো অবস্থায় পালিয়ে পালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এই অবর্ণনীয় কষ্ট আমরা সহ্য করেও জাতীয়তাবাদী পতাকা তলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা হিসেবে আমরা দল করে গিয়েছি। ছাত্র রাজনীতিতে থাকাকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল এবং এই সময়ে তিনি দলীয় কর্মীদের কাছে পরিচিতি লাভ করেন। ছাত্রদলে থাকাকালীন প্রতিদিনই ভাবতেন হয়তো আজই শেষ, কিন্তু পিছু হটেননি, কারণ তিনি জানতেন কারো না কারো তো দাঁড়াতে হবে। রাজনীতিতে সক্রিয় হওয়ার অপরাধে তাঁর বিরুদ্ধে নেমে আসে মামলার পাহাড়, জেল, জুলুম আর অবর্ণনীয় নির্যাতন। কেন্দ্রীয় পদে থাকলেও তিনি তাঁর সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এলাকা টাঙ্গাইলের ঘাটাইলকে কেন্দ্র করে নিয়মিত কাজ করেন। তাঁর নেতৃত্বে ঘাটাইলে বিএনপির বিভিন্ন কর্মসূচি, যেমন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হয় এবং তা প্রায়শই জনসমুদ্র নামে পরিচিতি লাভ করে। এছাড়াও তিনি একজন জনমুখী নেতা হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন দুর্যোগ ও উৎসবে গণসংযোগ ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে সক্রিয় থাকেন। বিশেষ করে তিনি মাদকমুক্ত এবং আত্মনির্ভরশীল তারুণ্যের ঘাটাইল গড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে স্থানীয় যুব সমাজকে নিয়ে কাজ করার লক্ষ্য ব্যক্ত করেছেন। একদিন একটি পোস্টার ঝুলে যায় শহরের মোড়ে। রক্তমাখা মুখ, ভাঙা কাঁধ, ক্ষতবিক্ষত দেহ, এটাই ছিল অ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের ওপর হওয়া নির্মম রাজনৈতিক আক্রমণের ছবি। এই ছবি সেই সময়ের নীরব ভাষ্য, যেখানে প্রশ্ন ছিল, উত্তর ছিল না, যেখানে অন্যায়ের মুখে নীরবতা ছিল বাধ্যতামূলক। কিন্তু মানুষ তাঁকে ভুলে যায়নি, কারণ তিনি ছিলেন মানুষের পক্ষে, মানুষের সঙ্গে, মানুষের জন্যে। আসলে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 96 থেকে শুরু করেছিলাম, সদ্য বিরোধী দল, একের পর এক আমাদের উপরে অসংখ্য আঘাত, অসংখ্য এই নির্যাতনের চিত্র আছে। তো উল্লেখযোগ্য দু একটা যদি আপনি বলেন, যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একদিন সকালবেলা আমি জাতীয়তাবাদী ছাত্রদলে আমাদের নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিনে যথারীতি আমরা বসাছিলাম। ছাত্রলীগ মধুর ক্যান্টিন ঘিরে ফেলে। ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করি, প্রশাসনের সাথে বলি, এবং আমাদের ধারণা ছিল যে মধুর ক্যান্টিন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের একটা পবিত্র জায়গা, এই জায়গায় ছাত্রলীগ অন্তত এই ধরনের হামলার ঘটনা ঘটাবে না। সেখানে আমি সহ আমার জাতীয়তাবাদী ছাত্রদলের 17 জন নেতাকর্মীদেরকে কুপিয়ে রক্তাক্ত করে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। সেদিন আমাদের অনেক নেতাকর্মী সহ আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি নিজেও আজকে আমার এই যে কপালে আমার স্কার্ফটা ফাটা, সেখানে আইসিইউতে ছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এর মধ্যে তো কয়েকবার বিভিন্ন জায়গা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে 2-3 দিন আমাদেরকে পাওয়া যায় নাই। পরিবারের মানুষজন দাঁড়ে 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 ঘুরেছে, সন্ধানের জন্য ঘুরেছে, একের পর এক রিমান্ডে এনেছে। রিমান্ডে নিয়ে যে অবর্ণনীয় কষ্ট, আমি দীর্ঘ সময় একটানা রিমান্ডে থেকেছি। খিলগা থানায় একবার একটি মামলায় আমাকে 7 দিন একটানা সেই থানার গারদের ভিতরে, যেখানে গারদের সাথে একটা টয়লেট, যে সেই রকম একটা দুর্গন্ধযুক্ত টয়লেটের সেই রুমের ভিতর 7টা দিন এভাবেই থাকতে হয়েছে। কিছুক্ষণ পরপর জিজ্ঞাসাবাদ, খাবার নাই, ভালো ঘুম নাই, কিছু নাই, এভাবে আমরা পার করেছি। জেলের থেকে যখন রিমান্ডে যাইতাম, জেলখানায় তাও কিছুটা পরিবেশ আছে, জেলখানা তো থাকলাম, খাইলাম। রিমান্ডে থেকে আসার পরে আর চেনা যাইতো না, মনে হইতো যে এই লোকটা গেছে একভাবে, আসছে একভাবে। 2018 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মিথ্যা মামলায় যে সাজা দেওয়া হলো ফেব্রুয়ারির 8 তারিখে, তার ইমিডিয়েট আগের কোর্টে জানুয়ারির 30 তারিখ 2018 সাল আমি যথারীতি ম্যাডামের সামনে আমরা কোর্টে যাই, ম্যাডামের সাথে কোর্টের থেকে আসি, আমরা ম্যাডামকে নিয়ে যাই, নিয়ে আসি। সেদিনও একই অবস্থায় যখন আসবো,
ঠিক সেই সময়ে হাইকোর্টের সামনে থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে আমাকে প্রচণ্ড নির্যাতন করা হয়। যে পুলিশ অফিসারগুলো আমাকে গ্রেপ্তার করেছিল তারা সাবেক ছাত্রলীগ নেতা, তারা আমাকে চিনত। তারা দাঁড়িয়ে থেকে পুলিশের এই সৈনিকদের দিয়ে আমাকে এমনভাবে নির্যাতন করে, সেই নির্যাতনের পরে আমাকে প্রিজন ভ্যানে ওঠায়। এবং সেই দৃশ্যের পরে আমাদের নেত্রী যখন সেই প্রিজন ভ্যানের কাছে আসেন, আমাদের দলের নেতা কর্মীরা আমাকে প্রিজন ভ্যানে দেখে সেই প্রিজন ভ্যান ভেঙে তারা আমাকে মুক্ত করে নিয়ে যায়। কিন্তু মুক্ত করে নেওয়ার পরেই আমার একটা জীবন শুরু হয়, সেটা একটা ভিন্ন জীবন। পুলিশের সংসদ চলছিল, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বক্তব্য, বিএনপি আসামি ছিনতাই করে নিয়ে গেছে। একের পর এক চলছে, পুলিশের মিটিং চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আমাদের যোগাযোগ করে জানতে পারি তারা আমাকে ক্রস ফায়ারে দিবে অথবা গুম করবে, কারণ ঢাকা শহরে এই ধরনের ঘটনার একটাও নাই যে প্রিজন ভ্যান ভেঙে নেতাকে নিয়ে গেছে। পরে আমি আমাদের দলের হাইকমান্ডের নির্দেশে আমি রাতের বেলা আমি পালিয়ে যেতে বাধ্য হই জীবন বাঁচাতে। তারপরে দীর্ঘ প্রায় 2টি বছর আমার জীবনের মানে অবর্ণনীয় কষ্ট করেছি আমি বিদেশের মাটিতে। পরিবার বিচ্ছিন্নভাবে থেকেছি, অবর্ণনীয়। এর মাঝে আমার বাবার মৃত্যু হয়েছে, সেই জানাজায় আমি দিতে পারি নাই। আমি জানাজায় আসতে পারি না, আমাকে আসতে পারি নাই। আসলে আমাকে হত্যা করা হবে, সবাই না করছে। মধুর ক্যান্টিনে যখন আমাকে এই কুবানোর পরে আবার রাজনীতিরভাবে আমরা আন্দোলন সংগ্রামে যুক্ত, তখন একদিন এরকম পলাতক অবস্থায় আমার মেয়ের প্রথম জন্মদিন। তো জন্মদিন যেহেতু দীর্ঘদিন মেয়েকে দেখি না, পরিবার দেখি না, ছোটো বাচ্চা মেয়ে, আমার মেয়েটা আসে এক আত্মীয়ের বাসায়, তা আমিও সেখানে যাই। মেয়ের জন্মদিন, মেয়েটা আমার কুলে, কোনোরকম মেয়েটা কুলে নিয়ে একটু আদর করে চলে যাব। এই সময়ে পুরা পুলিশ আমার বাড়ি ঘিরে ফেলে। ঘিরে ফেলার পরে তা আমাকে নিয়েই যাবে, আমার ছোট বাচ্চা কুলে, বাচ্চার বয়স 1 বছর। সেই বাচ্চা আমাকে এইভাবে ধরে আছে, সে আমাকে ছাড়বে না, সে আমাকে মানে কোনোভাবে আমার কুল ছাড়বে না। আর এদিকে পুলিশ আমাকে হ্যান্ডকাপ পরে টানাটানি করতেছে, নিয়ে যাবে। এই যে পরিবারের লোকজন কান্নাকাটি করছে, এটা কি দুর্বিষহ, মানে সেটা বলার মতো ভাষা নাই আসলে। এটা আসলে বলতে বলতে এখন আর আবেগ আসে না। অনেক মামলা সম্পর্কে জানি না, যখন কাজ করতে যাই তখন জানা যায় যে মামলা আরও আছে এই থানায়। ঢাকার সকল থানায় আমাদের নামে মামলা হতো, আমরা যারা সেন্ট্রাল রাজনীতি করেছি। প্রায় শতাধিক মামলার আসামি আমি, বহুবার অনেকবার গ্রেপ্তার হয়েছি, জেলে থেকেছি। সর্বশেষ আমাকে একটা মামলায় 3 বছরের সাজা দেওয়া হয়েছিল, সশ্রম কারাদণ্ড। সেই সশ্রম কারাদণ্ডে আমি সর্বশেষ জেলে থেকে বের হই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেদিন শুরু হয় তার 3 দিন আগে। যখন হলে থাকতে পারি নাই, যখন ওই লালমাটিয়া রাতে কোথাও যাওয়ার জায়গা নাই, ওই আমের দোকানদার তার খাসির উপরে ঘুমায়া গরমের মধ্যে রাত পার করতে হয়েছে, যখন জীবন হাতে নিয়ে পলাতক থেকেছি, পরিবার বিচ্ছিন্ন থেকেছি, তখন মনে হয়েছে কি করলাম জীবনে। কিন্তু যখনই মনে হয়েছে পরক্ষণে যে এই দেশের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তারপরে বিদেশে যান নাই, তিনি এই দলের আমাদের নেতাকর্মীদের মুখের দিকে তাকিয়ে তিনি বৃদ্ধ বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কারাগারকে বেছে নিয়েছেন। যখন দেখেছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি একটা রুম আর একটা চেয়ারকে পুঁজি করে তিনি ওই বিদেশে ফার্স্ট লাইফে থেকেও 24টা ঘন্টা খাওয়া দাওয়া, কখন তিনি খেয়েছেন কখন ঘুমিয়েছেন আমরা জানি না, কিন্তু যখনই বাংলাদেশে কোনো আমরা জেগে থেকেছি তখনই দেখেছি তিনি জেগে আছেন। তিনি একের পর এক নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, আন্দোলন সংগঠিত করেছেন, তিনিও পরিবার বিচ্ছিন্ন থেকেছেন, তার বৃদ্ধ মা তার পরিবার ছিল, তার পাশে ছিল না। তো এইটা যখন দেখেছি তখন আমরা আবার অনুপ্রাণিত হয়েছি, আবার জেগে উঠেছি যে না, ফ্যাসিস্টের পতন একদিন হবে। তিনি শুধু নিজের জন্য নেতা হননি, মানুষের ভেতরের অনুভব, বোধ এবং আশার প্রতি সম্মান জানিয়ে তিনি নেতা হয়েছেন মানুষের জন্য। নেতা হয়েছেন জনতার, কৃষকের, শিক্ষার্থীর, শ্রমিকের। ঝড় বৃষ্টি, বাধা বিপত্তি সব কিছু উপেক্ষা করে ঘাটাইলের পথে পথে ঘুরে মানুষের পাশে থেকেছেন। তার পদচারণায় যেন মাটিতে ফিরে আসে মানুষের আশা, আর সেই বিশ্বাস হয়ে ওঠে শক্তি, হয়ে ওঠে আলো। ঘাটাইলের নিসর্গ ভরা ছোট্ট শহরটিতে তার জীবন শুরু হলেও তার লড়াই ছড়িয়ে পড়েছিল সমগ্র টাঙ্গাইল জুড়ে। বিরোধী দলের নেতা হওয়া মানে যে কত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানো, সেটি তিনি নিজের জীবন দিয়েই শিখেছেন। লোকচক্ষুর আড়ালে আদালত থেকে থানাঘর, রাজনৈতিক সভা থেকে গ্রামের মেঠো পথ, প্রতিটি জায়গায় তাঁকে তাড়া করেছে মিথ্যা মামলা, গুম হয়রানির ভয় আর অবদমনমূলক ক্ষমতার
করাল ছায়া। আমাদের অত্যন্ত সুদর্শন ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবক্তা এবং অসামান্য সাংগঠনিক দক্ষতার একজন মানুষ ওবায়দুল হক নাসির ভাই। আমরা একই সাথে দীর্ঘ রাজনীতি সহযোদ্ধা সহকর্মী হিসেবে ছিলাম। ওনাকে একবার পুলিশে আটক করলে আমাদের ওই ম্যাডামের হাজিরার সময় হঠাৎ করে সমস্ত নেতাকর্মীদের মধ্যে একটা আওয়াজ উঠে যে ওবায়দুল হক নাসির গ্রেপ্তার। ওনার সাথে আরেকজন ছিলেন ওনার বন্ধু সোহাগ মজুমদার। ব্যাপক পুলিশি হয়রানির শিকার হয়েছেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। উনি কোথায় আছেন কোথায় আছেন, হঠাৎ করে আমরা ওনার একটা আওয়াজ শুনতে পাই, স্লোগান এসেছিলেন। একটা প্রিজন ভ্যান থেকে আমাদের ছেলেরা তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমি আমার মোটর সাইকেলে ম্যাডামের বহরের ওটার মাঝখানে ওনাকে বসাই, আমি পিছনে বসি এবং সামনে আমার ছোটো ভাই জাকারিয়া ছিল। আমরা ওনাকে ম্যাডামের বহরের সাথে এক ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে গুলশান পর্যন্ত যাই। ম্যাডামকে বাসায় পৌঁছে দিয়ে ওনাকে নিয়ে আমরা উত্তরা চলে যাই এবং ওনার কিচ্ছু ছিল না, ওনার জ্ঞান ছিল না এবং ওনার হাঁটু থেকে পা পর্যন্ত তছনছ করে ফেললো পুলিশে লাঠিপেটা করে। আমরা তাৎক্ষণিক একটা প্রাথমিক চিকিৎসা দিই উত্তরার একটা হসপিটালে। পরবর্তীতে খুব দ্রুত পরিচিত এক ডাক্তার ছিলেন, দ্রুত ওনাকে একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের পরিচিত আরেক বড় ভাই গাড়ি নিয়ে আসলেন। ওনাকে আমরা এখানে ওই গাড়িতে উঠিয়ে নিরাপদ জায়গায় আমরা পাঠিয়ে দিই। উইদিন 10 মিনিটস পুরা হসপিটাল কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ঘেরাও করে ফেলল। ওবায়দুল হক নাসিরের আরেকটা আমার খুবই টাচি একটা বিষয় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ওনার পিতা মারা গেলেন, উনি তখন আত্মগোপনে ছিলেন। ফোন করলেন যে কি করবা, আমি তো আসতে পারবো না। আমি বললাম যে ভাই আমি যাব। তো ঢাকা থেকে আমি ওনার এলাকায় যাই, গিয়ে ওবায়দুল হক নাসিরের পক্ষে উনি উপস্থিত নেই, ওনার মরহুম পিতার জানাজায় ওনার পক্ষে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করি। ওনার আত্মীয় স্বজন, ওনার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। ওবায়দুল হক নাসির সেদিন ওনার পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারেন নাই। এই ছিল আমাদের বিগত 17 বছরের রাজনীতির জীবন এবং আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি, কারণ এই রাজনীতি করতে গিয়ে আমাদের 2429 জন নেতাকর্মী কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছে, কাউকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে বিনা বিচারে, আমরা বেঁচে আছি। অসংখ্য মানুষ কিন্তু আমাদের পঙ্গুত্ব বরণ করেছে। এখন আল্লাহর রহমতে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আছি। আমরা আশা করি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অচিরেই এই দেশে আসবেন, নেতৃত্ব গ্রহণ করবেন। একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বাভাবিক বাংলাদেশ, কোনো প্রতিহিংসা না, কোনো প্রতিশোধ নয়। এই দেশের জন্মগ্রহণকারী প্রতিটি সন্তানের সমান সুযোগ সুবিধা নিয়ে যেন তারা এই দেশে বসবাস করতে পারে, আমরা এমন একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। নিজের সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে 2 শতাধিক মামলা দেওয়া হয়েছিল শুধু কথা বলার অপরাধে, সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে। এই 2টি বাক্যের ভেতরই যেন পুরো এক যুগের অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে। দিনরাতের ঘুমহীন দুশ্চিন্তা, পরিবারের চোখের জল, রাজনৈতিক সহকর্মীদের উদ্বেগ, সবকিছু সয়ে তিনি লড়ে গেছেন অনড় সংকল্পে। আমরা সবাই ছিলাম সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই আছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব 11-11 সময় এই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে থাকাকালীন অবস্থায় আমাদের প্রিয় নেত্রীকে যখন গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তারের সেদিন আমরা রাজপথে ছিলাম। আমাদের আজকে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল আমাদের এই টাঙ্গাইল 3 আসনের ঘাটাইলের বিএনপির মনোনীত প্রার্থী ওবায়দুল হক নাসির। সে সময় আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সকল মিছিলের স্লোগান মাস্টার হিসাবে তাকে আমরা চিনতাম। সে ভালো স্লোগান ধরতে পারতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেই সময় তৎকালীন আহ্বায়ক মতিন ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেক্রেটারি পদমর্যাদায় ওবায়দুল হক নাসির ভাই মধুর ক্যান্টিনে আমরা সবাই বসে চা খাচ্ছি। হঠাৎ
খুনি শেখ হাসিনার লেলিয়ে দেওয়া সেই ছাত্রলীগ আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। সেই হামলায় আমাদের নাছির ভাই, মতিন ভাই সহ আমরা বেশ কয়েকজন আহত হই। তারপরে আমার ব্যক্তিগতভাবে আমি যে সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম, 16ই নভেম্বর যখন খুনি শেখ হাসিনা 15ই নভেম্বরে 2023 সালে যে অবৈধ একটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে, সেই তফসিল ঘোষণার প্রতিবাদে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির 30-35 জন যুবনেতারা সেদিন এই তফসিলের প্রতিবাদে বিজয়নগরে মিছিল করেছিলাম। সেই মিছিল থেকে আমাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর আমাদেরকে কোর্টে চালান করার পরে সেখান থেকে আমাকে 3 দিনের রিমান্ডে আনে। মতিঝিল জোনের এসি রুহানি, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গুন্ডা রাব্বানির ভাই রুহানি আমাকে বেধড়ক মারপিট করে এবং আমাকে ব্যাপকভাবে টর্চারিং করে। আমাকে প্রায় পঙ্গুত্ব বরণ করতে হয়, সেই পজিশনে নিয়ে গিয়েছিল। আমি ডাক্তার দেখিয়ে পরে সুস্থ হই। আজ যখন আমরা পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি এই মানুষটির জীবন শুধু রাজনৈতিক সংগ্রামের ইতিহাস নয়, এটি এক নির্যাতিত সময়ের বিরুদ্ধে দৃঢ় মানুষের জেগে ওঠার গল্প। এটি অন্যায়ের মুখে মাথা নত না করা এক যোদ্ধার ইতিহাস। এটি আত্মত্যাগের সেই অগ্নিপথ যেখানে হাঁটার সাহস খুব কম মানুষের থাকে। এটাই সেই মানুষের গল্প যিনি বারবার আঘাত পেয়েছেন কিন্তু ভেঙে পড়া মানেননি। এটাই সেই পথের ইতিহাস যেখানে অন্যায় দমাতে পারেনি একজন মানুষের দৃঢ়তাকে। এটাই দুঃশাসনের দিনগুলি, যে দিনগুলি জন্ম দিয়েছে একজন সংগ্রামী নেতাকে, একটি স্বপ্নকে, একটি বিশ্বাসকে, যার নাম অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, আমি বললাম তার 3 দিন আগে আমি জেলেতে বের হই। তারপরেই জেলেতে বের হওয়ার পরে 2-3 দিন বাসায় থাকার পরে আবার পুলিশ খুঁজতে যায় বাসায়, আন্দোলন শুরু হলে। যদিও আন্দোলনটা শুরুতে আমাদের ছিল না, তারপরে পুলিশ বিএনপিকেই খুঁজে। আমাদের নেতা তারেক রহমান যেদিন ঘোষণা দিয়েছেন যে এই ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে, বিএনপির সকল নেতাকর্মী আপনারা তাদের পাশে থাকবেন, তার কারণ আমরা গণতান্ত্রিক আন্দোলন এবং সকল ধরনের এই আন্দোলনের যৌক্তিকতার আমরা পক্ষে। তারপর থেকে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলনের মাঠে ছিলাম। সেই কখনো প্রেস ক্লাব, কখনো কাকরাইল, কখনো বসুন্ধরা থেকে সেই যমুনা ফিউচার পার্কের গেট, কখনো মহাখালী, এবং আমাদের দলের প্রতিটি নেতাকর্মী আমরা সম্মুখ সারিতে থেকে লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। এবং আন্দোলনের যে সুফল অর্জিত হয়েছে এবং সেই সুফলের পেছনে তারেক রহমান আছেন, এটা তো আপনারা দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাঝে মাঝেই তারেক রহমানের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর আমরা যে মাঠে ছিলাম সেটাও জাতি দেখেছে। এই আন্দোলন সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। 5ই আগস্টের সকালে 8টার সময় আমরা ওই অঞ্চলের আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছেলেরা মিলে আমরা প্রথমে বসুন্ধরার 1 নম্বর গেটের ভেতর থেকে আমরা একবার বের হওয়ার চেষ্টা করি। মেইন রোডের দিকে বের হওয়ার চেষ্টা করে যমুনা ফিউচার পার্কে যারা জানেন যে পেছনের একটা পকেট গেট আছে, ওই গেট পর্যন্ত আসার পরে পুলিশ মুহুর্মুহু গুলি করে। গুলি করার পর অনেকগুলো ছেলে আহত হয়। আমরা ছেলেদেরকে নিয়ে, আমাদের ছাত্র দলেরও কয়েকটা ছেলে আহত হয়, তাদেরকে নিয়ে আমরা এবারকার হসপিটালে যাই, আরও বিভিন্ন হসপিটালে পাঠাই দিয়ে এর মধ্যেই পুলিশের গাড়ি বসুন্ধরার ভিতরে ঢুকে পড়ে, অলিগলিতে খোঁজাখুঁজি শুরু করে। আমরা আবার বিভিন্ন জায়গায় যাই, তখন আমি এবারকার ভিতরে একটা জায়গায় দাঁড়ানো ছিলাম। পুলিশ চলে যাওয়ার পরে আবার আমরা আস্তে আস্তে সংগঠিত হই। যখন সংগঠিত হই তখন 10:15 বাজে। যখন সংগঠিত হয়ে আগাইতে থাকি, আগাইতে আমি স্লোগান দিচ্ছিলাম। তখনও যেহেতু আমি আগের থেকে ছাত্রদের স্লোগান দিয়ে অভ্যস্ত ছিলাম, আমি স্লোগান দিচ্ছিলাম, ছাত্ররা সামনে ছিল, আমরাও সামনে ছিলাম, সব মানে নর্থ সাউথ, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটি। এবং বিশেষ করে আমি সেদিন দেখেছি বসুন্ধরার আবাসিক এলাকার যে অভিভাবকরা, মহিলা, পুরুষ সকলেই সেদিন সেখানে নেমে আসছে। সেখানে আর্মির এপিসির থেকে বলা হয় যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা মেন রোডে ওঠেন না, আপনারা স্লোগান দেন, আমরা কেউ কিছু বলবো না, পুলিশও আপনাদেরকে কিছু বলবে না। তো যখন 11:30 বা 12টা এরকম হবে, এর মধ্যে যখন ঘোষণা আসলো সেনাপ্রধান বক্তব্য দিবেন, একটা সমাধান হচ্ছে, আপনারা কোনো সহিংসতায় জড়ায়েন না, আমরা এখানেই থাকবো, আপনারাও থাকেন, আর কোনো মানে আপনাদের উপর কোনো আক্রমণও হবে না,
সেনাপ্রধান বক্তব্য, যখনই সেনাপ্রধান বক্তব্য দেবে তখনই আমরা বুঝছি যে না একটা না একটা পরিবর্তন হচ্ছে। আমরাই 4-5 জন প্রথম পার্টি অফিসের তালা আমি নিজ হাতে, সেই ভিডিও আছে, আমি নিজ হাতে ইট দিয়ে হাতুড় দেবে তালা আমাদের মানে রিপন ভাই সিনিয়র নেতা ছিল, আমরা ভাঙার চেষ্টা এবং ভেঙে আমরা পার্টি অফিসে উঠি। এটাই হচ্ছে সেদিনের কাহিনী। মামলার স্তূপ তাঁর পথ থামাতে পারেনি। প্রতিটি হয়রানি যেন তাঁর কাছে আরেকটি পরীক্ষার মতো ছিল, যা উত্তীর্ণ হলেই সত্যের পথে দাঁড়ানোর শক্তি আরও বেড়ে যেত। ঘাটাইলের জনতা তাঁকে জানে মিছিলের প্রথম সারিতে থাকা সাহসী মুখ, দুর্যোগে ত্রাণ নিয়ে যাওয়া হাত, নিঃস্ব মানুষের পাশে থাকা আশ্বাসের ছায়া হিসেবে। ঘাটাইলের মাটিতে তাঁর নেতৃত্বে কর্মসূচি শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এ হলো মানুষের ঢল, একটি জনসমুদ্র, একটি বিশ্বাস যে নেতৃত্ব মানে শুধু চেয়ারে বসা নয়, বরং মানুষের হৃদয়ে দাঁড়ানো। ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড থাকবে আমাদের মা বোনদের। একজন দক্ষ আইনজীবী হিসেবে দেশের আদালতে তিনি লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে এবং রাজনীতিতে লড়েছেন গণমানুষের অধিকারের জন্য। রাজপথ আর আদালত দুটি জায়গায় তাঁর পরিচয় দৃঢ়, সংগঠক, সংগ্রামী। যে মানুষ একটা পরিবর্তন চেয়েছে। আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, ঘাটাইলের প্রত্যেকটি অঞ্চলের মানুষ যখন আন্দোলন সংগ্রাম করেছে, তখন ঘাটাইলের এলাকার মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদের পাশে থেকেছে। আমরা যখন নির্বাচন বয়কটের জন্য আমরা লিফলেট বিলি করেছি, মানুষ কেউ নির্বাচন কেন্দ্রে যায় নাই। তো এখন আমার দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। আমি ছোটোবেলা থেকে আমার একটা চিন্তা ছিল, আমি যেদিন থেকে রাজনীতিটাকে গ্রহণ করেছি যে মানুষের পাশে থাকব, মানুষের জন্য কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব যে ঘাটাইলের মানুষের প্রতিটি প্রয়োজনে তাদের পাশে থাকার যে চেষ্টাটা আমি করে যাচ্ছি। এই 15 বছর সারা বাংলাদেশে যেরকম হয়েছে, ঘাটাইলেও তার বিচ্ছিন্ন কিছু না। উন্নয়নের নামে মানুষকে শুধু দেখানো হয়েছে। প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাটের এত দুরবস্থা, মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারে না, বর্ষার সময় মানুষ মানে একজন বৃদ্ধ মানুষ তার বাড়ি থেকে বের হতে পারে না। আমার প্রসূতি মাকে যে আমি হসপিটালে নিয়ে যাব, আমার বোন যে হসপিটালে যাবে, তার সেই সুযোগটুকু নাই। আমি খুবই জরুরি ভিত্তিতে যেটা চেষ্টা করব যে বিশেষ করে এই রাস্তাঘাটের উন্নয়ন করা। তা আমার যেটা যে একটা সমাজ বা একটা রাষ্ট্র, একটা পরিবারকে যদি রক্ষা করতে হয়, মাদক নির্মূল করার জন্যে আমি যে উদ্যোগটা গ্রহণ করেছি যে সমাজের সকল শ্রেণী পেশা, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, ইমাম সাহেব, পরিবারের মানে অভিভাবক সকলে মিলে, প্রশাসন, পুলিশ, আমরা যদি ঐক্যবদ্ধ চেষ্টা করি, আমার মনে হয় মাদক মুক্ত করতে পারবো। আমি যেটা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমি ঘাটাইলের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান যেন আধুনিক মানের হয়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর নির্ভর করে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমি স্কুল, মাদ্রাসা, কলেজ যে আমি ইন্টারনেট সুবিধা দিয়ে তাদেরকে যেন বিশ্বের সাথে পরিচিত করে তুলতে পারি। তা আমাদের এখান থেকে ছেলেরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে যেন অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তে যেতে না হয়। আমার চিন্তা আছে যে পুরা ঘাটাইল অঞ্চলটাকে একটা আধুনিক, এমন একটা ঘাটাইল, আধুনিক ঘাটাইল এবং এমন একটা নিরাপত্তার চাদর তৈরি করা যেখানে ঘাটাইলের প্রতি ইঞ্চি মাটি প্রত্যেকটা নাগরিকের জন্য, আমার মা বোনের জন্য, আমার শিশু বাচ্চার জন্য, একটা ছাত্রের জন্য, একজন নাগরিকের জন্য হবে নিরাপদ। আমি বলতে চাই নিরাপদ ঘাটাইল, যে প্রাপ্তের দিন 24 ঘন্টা যখনই যে কেউ বের হবে সে নিজেকে নিরাপদ বোধ করবে। তরুণ যুবক সমাজ তাদেরকে কর্মসংস্থানের ভেতরে আনতে হবে। তাদের কর্মসংস্থান যদি দেওয়া যায়, তাদেরকে যদি লেখাপড়ার পরবর্তীতে অথবা বেকার মানুষদের একটা কর্মসংস্থান দেওয়া যায়, সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে সে সমাজের মূল ধারায় ফিরে আসবে। এই ক্ষেত্রে ঘাটাইলের বিভিন্ন পূর্বাঞ্চল আমার কৃষি বিপ্লব হয়েছে, সেই অঞ্চলকে কেন্দ্র করে আমি একটা শিল্পোন্নত করার চেষ্টা করব। শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আমাদের সন্তানেরা যাতে চাকরি করতে পারে, বেকার মানুষগুলো চাকরি করতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে সেই পরিবর্তনের জন্যই রাজনীতি করতে চাই। মানুষ যেন মনে করে যে জনগণ একজন রাজনীতিবিদের কাছে নিরাপদ, এটাই আমার সবচেয়ে বড় গুরুত্ব। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি প্রতিরোধের প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষের সাহসের নাম। দশ বছর পলাতক, শত মামলা, যন্ত্রণার ক্ষত, কিন্তু তিনি টলেননি। কারণ তিনি বিশ্বাস করেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা
আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ।